সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষে বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লেট অ্যাকোয়া অনুষ্ঠানটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আমাদের এই আয়োজনটি এটিএন বাংলার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, যেহেতু ক্যান্সার সচেতনতা মাস চলছে, আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছেন ডাক্তার এস এম নাজমুল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ, আবাসিক চিকিৎসক, টাঙ্গাইল মেডিকেল কলেজ, টাঙ্গাইল। চলে জি, যাচ্ছি স্যারের ধন্যবাদ। কাছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটিএন বাংলা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। স্যার, আমি যেমনটি বলছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস চলছে। স্যার, আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো। তো স্যার, এই যে সচেতনতা মাস চলছে, তো এর লক্ষ্য কি? জি, ধন্যবাদ। আমাদের প্রতি মাসেই একটি ক্যান্সার নিয়ে সচেতনতার মাস হিসেবে উদযাপিত হয়ে থাকে। তো মার্চ মাসটি আমাদের কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতার মাস। যদি বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সারটি হলো বৃহদান্ত্রের ক্যান্সার। আমাদের পুরো বৃহদান্ত্রের একদম শেষাংশে কোলন অবস্থিত এবং পরবর্তীতে একটি মলাশয় বা রেকটাম অবস্থিত। এই দুটো মিলেই হলো কোলোরেক্টাল, এবং এই মার্চ মাসকে আমরা কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতার মাস হিসেবে উদযাপিত করে থাকি। এর লক্ষ্য আসলে যে সবাইকে উদ্বুদ্ধ করা, সবাইকে সচেতন করা, যাতে এই কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণগুলো নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করা, যাতে শুরুতেই এই কোলোরেক্টাল ক্যান্সারের কারো লক্ষণ থাকলে যাতে শুরুতেই ক্যান্সারটি ধরা পড়ে। এটি হলো আমাদের মূল লক্ষ্য এই মাসের। ধন্যবাদ স্যার। স্যার, আমি শুরুতেই আমাদের আলোচনার শুরুতেই আমি একটু আপনার কাছ থেকে শুনে নেব যে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? জি, ধন্যবাদ। আমাদের কাছে অনেক ধরনের উপসর্গ নিয়েই আসে। সবচেয়ে বেশি যে উপসর্গটি নিয়ে আসে সেটি হলো পায়খানার সাথে রক্ত যাওয়া। সেটি কালো রক্ত হতে পারে, আবার তাজা লাল রক্তও হতে পারে। তো যদি কখনো কোনো রোগীর পায়খানার সাথে রক্ত যায়, সেটা কালো অথবা লাল তাজা রক্ত, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এটিই প্রথম লক্ষণ থাকে। এছাড়া আরেকটি লক্ষণ থাকে, যেটি হলো অনেকদিন ধরে দীর্ঘমেয়াদী তো এই পাতলা পায়খানাটির জন্য দেখা যাচ্ছে অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য, যে কোষ্ঠকাঠিন্যটি ওনার ভালো হচ্ছে না। অতএব দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা অথবা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য এগুলো যদি কারো থাকে, তাহলে এটি কোলন ক্যান্সারের লক্ষণ রয়েছে। এছাড়াও দেখা গেল যে অনেক সময় পেটে ব্যথা নিয়ে আসে। রোগীরা বলে যে আমার পেটে ব্যথা করছে, দীর্ঘমেয়াদী পেটে ব্যথা। তারা সাধারণ ফার্মেসিতে ওষুধ খায়, কিন্তু সেই ব্যথা যাচ্ছে না। এছাড়া রোগীরা অনেক সময় প্রচন্ড ক্ষুধামন্দা এবং ওজন কমে যাওয়া। এছাড়াও যদি কোলন ক্যান্সারটি কোনো জায়গায় ছড়িয়ে যায়, যেমন ফুসফুসে গেলে শ্বাসকষ্ট, যদি লিভারে ছড়িয়ে যায় তাহলে জন্ডিস, যদি মাথায় ছড়িয়ে যায় তাহলে মাথা ব্যথা, বমি, এবং যে জায়গায় ছড়াবে ঠিক সেই জায়গার লক্ষণগুলো নিয়েই সাধারণত আমাদের কাছে রোগীরা আসেন। আচ্ছা স্যার। স্যার, আগে তো আমরা একটা সময় জানতাম যে বয়স্কদের ক্যান্সার রোগটি হয়। কিন্তু এখন তো স্যার আমরা দেখছি যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে আ বাচ্চাদেরও ক্যান্সার হতে দেখা যায়। তো স্যার, এর বয়স সীমাটা আসলে কি? জি, খুবই চমৎকার একটি কোশ্চেন। আমরা আসলে যেটা জানতাম যে কোলন ক্যান্সারটি সাধারণত ৫০ বছরের পরেই হয়। ৫০ বছরের পরের রোগ হলো কোলন ক্যান্সার। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। আমরা ২৫ বছর, ৩০ বছর, ৩৫ বছরের অনেক পুরুষ এবং নারী পাচ্ছি কোলন ক্যান্সারে। এটা খুবই অ্যালার্মিং। তো মূলত যেটা হলো যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের কায়িক পরিশ্রমের অভাব, আমাদের প্রসেসড ফুড অথবা জাঙ্ক ফুড যেগুলো আছে, প্রক্রিয়াজাত খাবার, এগুলো গ্রহণ করার অভ্যাসের বেশি আমাদের। এবং এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের ধূমপানের অভ্যাস, মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাস এবং অতিরিক্ত ওজন। আমাদের যে ওজনটি থাকার কথা ছিল তার চেয়েও বেশি ওজন নিয়ে যখন আমরা চলাফেরা করছি, আহ, এবং যদি আমরা লাল মাংস বেশি খাই, এই সমস্ত কারণ দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সারের এই ইয়ং বয়সে কোলন ক্যান্সারের ঝুঁকিটি বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা। স্যার, অনেক সময় অনেকে বলে থাকেন যে ফ্যামিলিতে হিস্ট্রি থাকলে তার ক্যান্সার হতে পারে। এটা কি আসলে কি সত্যি কিনা?
জি, জি, এই কথাটি একদমই সত্যি। যদি কারো ফ্যামিলিতে কোলন ক্যান্সার থাকে, যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হয় তাহলে বেশি ঝুঁকি। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে আমি বলতে চাচ্ছি যদি বাবা, পুত্র সন্তান বা কন্যা সন্তান অথবা চাচা এদের যদি থাকে তাহলে তাদের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অথবা সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যেমন নাতির মধ্যে অথবা দাদার মধ্যে এই রিলেটিভে যদি থাকে তাহলেও কোলন ক্যান্সারের ওই ফ্যামিলির বাকি সদস্যের কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটি আসলেই বেড়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার আপনি কিছু সাইন সিম্পটমের কথা বলছিলেন যে পাতলা পায়খানা কিংবা কোষ্ঠকাঠিন্য। তো আমাদের দেশে তো বেশিরভাগই দেখা যায় যে এ ধরনের অনেকেরই সমস্যা থাকেন। কিন্তু তারা ডক্টরের শরণাপন্ন হন না। চিকিৎসকের কাছে যান না যে ঠিক আছে আমার সিম্পটম গুলো চলছে, চলুক। মানে আমার তো সমস্যা ওভাবে হচ্ছে না। তাহলে স্যার কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন? জি, জি, যখন দীর্ঘমেয়াদী দেখা গেল যে প্রায় ১ মাস হয়ে যাচ্ছে, ১৫ দিন পাতলা পায়খানা তো ১৫ দিন কোষ্ঠকাঠিন্য। যে জিনিসটা ভালো হচ্ছে না দীর্ঘমেয়াদী। এরকম দীর্ঘমেয়াদী যদি পাতলা পায়খানা অথবা দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে, দেখা গেল যে প্রায় ১৫-২০ দিন হয়ে গেল রক্ত যাচ্ছে। মাঝে, মাঝে পায়খানার সাথে রক্ত যাচ্ছে। কখনো কালচে পায়খানা হচ্ছে, তো কখনো আবার লাল পায়খানা হচ্ছে, একদম লাল রক্ত যাচ্ছে। দেখা গেল যে ৬ মাসের মধ্যেই ১০ কেজির বেশি ওজন কমে গেল। তো এবং প্রচন্ড ক্ষুধা-মন্দা এবং খুবই পেট ব্যথা হচ্ছে। তাহলে এই সিম্পটম গুলো যদি থাকে তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার রোগীরা যখন আপনাদের কাছে যান তখন প্রাথমিকভাবে কি পরীক্ষা-নিরীক্ষা আপনারা করে থাকেন শনাক্ত করার জন্যে? জি, ধন্যবাদ। আমরা কোলন ক্যান্সার যদি চিন্তা করি তাহলে যে পরীক্ষাগুলো আমরা শুরুতেই দেই, যেমন আমরা খুব সিম্পল টেস্ট দেই অকাল ব্লাড টেস্ট। অকাল ব্লাড টেস্টটি হলো পায়খানার একটি পরীক্ষা। স্টুল অথবা পায়খানা নিয়ে আমরা তার মধ্যে যদি লুকায়িত কোনো রক্ত থাকে তাহলে সেটি আমরা অকাল ব্লাড টেস্টের মাধ্যমে করতে পারি। এছাড়াও আরো একটি টেস্ট হলো ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট। এটিও একটি পায়খানার পরীক্ষা। আমরা পায়খানা নিয়ে পায়খানার মধ্যে সুপ্ত কোনো রক্ত আছে নাকি সেটি নির্ণয় করতে পারি ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্টের মাধ্যমে। এছাড়া সবচেয়ে স্পেসিফিক যে টেস্টটি সেটা হলো কোলনোস্কোপি। আমরা যদি মনে করি যে তার কোলনের ক্যান্সার অথবা বৃহদান্ত্রের ক্যান্সারের ঝুঁকি রয়েছে, সে রিস্কে রয়েছে, তাহলে আমরা একটি কোলনোস্কোপি করাই। এটি মূলত পায়খানার রাস্তা দিয়ে ভিডিও ক্যামেরা প্রবেশ করা হয় একটি নলের মাধ্যমে এবং তাতে এই পুরো কোলনটি একটি টিউবের মতো। এই টিউবটি পুরোটাই ভিজুয়ালাইজ করা হয় অথবা দেখা হয় যে এর মধ্যে কোনো টিউমার অথবা পিণ্ড আছে নাকি। কোলনোস্কোপি। যদি কোনো কোলোনোস্কোপিতে আমরা কোনো চাকা পাই তাহলে সাথে সাথেই যে কোলোনোস্কোপি করেন উনি ওই চাকাটা থেকে মাংস নিয়ে আসেন এবং পরবর্তীতে সেই মাংস পরীক্ষার বায়োপসি হয় এবং বায়োপসিতে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে আমরা আরো বেশ কিছু পরীক্ষা করাই, যেমন সিটি স্ক্যান চেস্ট, বুকের সিটি স্ক্যান, পেটের সিটি স্ক্যান, তলপেটের সিটি স্ক্যান এবং এছাড়াও আমরা বেশ কিছু রক্ত পরীক্ষাও করে থাকি। আচ্ছা। স্যার আমি একটু টেস্ট গুলো থেকে যদি একটু বলতে চাই যে অনেকে তো স্যার কোলোনোস্কোপি করতে ভয় পান। তো এর বিকল্প কোনো চিকিৎসা আছে কিনা? জি, জি, জি। এটা আসলে খুবই কমন একটি কোয়েশ্চেন যে কোলোনোস্কোপি অনেকেই পায়খানার রাস্তা দিয়ে একটি নল ঢোকাবে, এটা অনেকেই ভয় পান। তো এজন্য আসলে বিকল্প একটি পরীক্ষা রয়েছে। সেটিকে বলে ভার্চুয়াল কোলোনোস্কোপি অথবা সিটি স্ক্যান কোলোনোস্কোপি। তো সিটি স্ক্যান হাই রেজোলিউশন সিটি স্ক্যানের মাধ্যমে এই ভার্চুয়াল কোলোনোস্কোপি করা হয়। পেশেন্টের কোনো ধরনের নল ঢোকানো হয় না পায়খানার রাস্তা দিয়ে। জাস্ট একটি হাই রেজোলিউশন সিটি স্ক্যান করা হয় এবং সেখানে যদি কোনো টাকা বা পিণ্ড পাওয়া যায় পরবর্তীতে অবশ্যই সেই রোগীর আসলে কোলোনোস্কোপি লাগে। কিন্তু যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে সেই ভার্চুয়াল কোলোনোস্কোপি দিয়েও আমরা কাজটি সেরে থাকি। আচ্ছা। স্যার আমরা তো জানি যে যেকোনো ধরনের রোগগুলো যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে তো স্যার এর আউটকাম অনেক ভালো হয়। তো অবশ্যই তার জন্য স্যার কিছু পরীক্ষা থাকে যাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলি। তো স্ক্রিনিং টেস্ট গুলোর মধ্যে কি রয়েছে? জি, আরেকবার একটু যদি বলতেন। জি স্যার। স্যার যেটি বলছিলাম যে আর্লি ডায়াগনোসিসটা তো অনেক ইম্পোর্টেন্ট যেকোনো স্যার রোগের ক্ষেত্রে। তো স্যার তার জন্য তো কিছু পরীক্ষা-নিরীক্ষা আমাদের করতে হয়। মানে স্ক্রিনিং টেস্ট জি, যদি বলি স্যার। তো কি স্ক্রিনিং টেস্ট রয়েছে স্যার এই কোলন ক্যান্সারের জন্যে? জি, ধন্যবাদ। কোলন ক্যান্সার একটি স্ক্রিনিং যোগ্য ক্যান্সার। যে ক্যান্সার শুরুতেই প্রতিরোধ করে দেওয়া যায় এবং খুবই শুরুতেই এটি ধরা যায়। তো আমাদের কোলন ক্যান্সারের যে স্ক্রিনিং টেস্ট সেটা হলো কোলোনোস্কোপি।
আমরা বলে থাকি যে 50 বছর বয়সের পর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর একটি কোলোনোস্কোপি করা দরকার। এটি আবশ্যিক। কিন্তু উন্নত দেশগুলোতে এটি করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এসে এটি আসলে এইভাবে আমরা মেনে চলি না। যেমন যদি আমরা উন্নত দেশের দিকে তাকাই, যেখানে ইন্স্যুরেন্স কাভারেজ আছে, সেখানে দেখা গেল তাদের কাছে মেইল চলে আসে, আপনার বয়স 50 হয়ে গিয়েছে, আপনার প্রথম কোলোনোস্কোপিটা করা দরকার। সাইটে যে আবার মেসেজ আসতেছে, মেইল আসছে, বাসায় চিঠি আসছে। কিন্তু আমাদের এই দেশে এরকম কিছু নেই। তো যেহেতু নেই, সেহেতু আমরা সবাইকে বলি যে 50 বছর বয়স থেকে অন্তত 10 বছর অন্তর অন্তর একটি কোলোনোস্কোপি করাবেন, এবং কারো ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সার থেকে থাকে 5 ডিগ্রি রিলেটিভে, তাহলে তার যে বয়সে এই ক্যান্সারটি হয়েছিল, আপনারা সেই বয়স থেকেই অন্তত ফ্যামিলি মেম্বাররা কোলোনোস্কোপি করবেন, এবং এটাই হলো আমাদের স্ক্রিনিং পরীক্ষা কোলন ক্যান্সারের জন্য। আচ্ছা, মানে স্যার আপনি বলছেন যে 10 বছর পর করলেই হবে। জি, জি, জি। আচ্ছা। স্যার এবার আমি একটু খাদ্যাভ্যাসে চলে আসি। স্যার আমাদের তো লাইফস্টাইলের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের জি, সাথে, সাথে আমাদের খাবারেরও পরিবর্তন এসেছে। মানে ইদানিং দেখা যাচ্ছে যে স্যার আমরা বাইরের খাবারের প্রতি খুব আসক্ত হয়ে যাচ্ছি। তো স্যার খাদ্যাভ্যাস কতটুকু প্রভাব ফেলছে এই কোলোরেক্টাল ক্যান্সারে? খুবই সুন্দর কোশ্চেন। দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানের যে খাদ্যাভ্যাস, আমরা অতিরিক্ত তেল জাতীয় খাবার, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, রেড মিট, এগুলোর দিকে আমরা অনেক বেশি ঝুঁকে গিয়েছি। তো এই সমস্ত খাদ্যাভ্যাস, এবং দেখা যাচ্ছে যে সবুজ ফলমূল, শাকসবজি এগুলো আমাদের কম খাওয়া হচ্ছে। যদি আমরা গ্রিন ভেজিটেবল এবং ফলমূল এগুলো যদি আমরা কম নেই, এবং যদি আমরা এই প্রসেসড ফুড গুলো বেশি নেই, এবং এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত ফুড এগুলো যদি আমরা বেশি খাই, এবং যদি মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকে, তাহলে এই ফুড হ্যাবিটে আমাদের কোলন ক্যান্সারের ঝুঁকি আর্লি বয়সে অনেক বেশি বেড়ে যাবে, এবং 50-এর পরে, যেটা বলছি আমরা মেইন ঝুঁকিটা 50-এর পরে, তখনও বেড়ে যাবে। এই খাদ্যাভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা উচিত। স্যার এখন তো পবিত্র মাহে রমজান চলছে। স্যার খুব স্বভাবতই আমাদের ইফতারে দেখা যায় যে আমরা খুব ভাজাপোড়া খাচ্ছি। মানে ভাজাপোড়া না খেলে দেখা যায় যে আমাদের ইফতারটাই হয়তো ইনকমপ্লিট থেকে যাবে। অনেক রিচ ফুড খাই। তো স্যার এই ধরনের খাবারগুলো তো মানে কেমন প্রভাব ফেলছে, অথবা আমাদের ইফতারিতে কেমন হওয়া উচিত আমাদের ডায়েট চার্ট? জি, জি, জি। হ্যাঁ, এটা তো আমাদের একটা ট্র্যাডিশন যে আমাদের ইফতারিতে ভাজাপোড়া খাবার থাকেই, এবং তৈলাক্ত খাবারও বেশ থাকে। তো আমরা সবসময় আসলে ডিসকারেজ করি যে ভাজাপোড়া খাবারগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। যদি কম তৈলাক্ত খাবার ইফতারিতে রাখা যায়, এবং এই ভাজাপোড়া খাবারগুলো একদমই সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেটিই সবচেয়ে ভালো খাদ্যাভ্যাস। এবং আমরা খুব বেশি উৎসাহ দেই না যে এই ভাজাপোড়া খাবারগুলো তাদের ফুড হ্যাবিটের মধ্যে থাকুক। তাহলে ধন্যবাদ। কি ধরনের খাবারগুলো আপনি প্রেফার করছেন যে জি, এগুলো নিলে কোলন ক্যান্সারে হয়তোবা এই ধরনের জি, সমস্যাটি কম হতে পারে? জি, জি। আমরা ছোলা, মুড়ি, অথবা আপনি খিচুড়ি, অথবা ভাত, যে এগুলো আপনি খেতে পারেন। শাকসবজি, ফলমূল এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু পেঁয়াজু, তারপরে জিলাপি, ভাজাপোড়া যে বেগুনি, এই খাবারগুলো আমার মনে হয় আমাদের পরিহার করা উচিত, এড়িয়ে চলা উচিত। স্যার এটি তো আসলে সবসময়, শুধু রমজানের জন্য না, বছরের সবসময় আমার মনে হয় জি, এই ধরনের খাবারগুলো আমাদের গ্রহণ এক্সাক্টলি। করা উচিত। জি, 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 জি। স্যার আমি যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে আমাদের দেশে তো স্যার এখনো জনগণ এই বিষয়টাতে এতটা সচেতন নয়। তো জি। স্যার তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমাদের মাসটি আসলে উদযাপিত হচ্ছে সাধারণ জনগণের উদ্দেশ্যেই, যে মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। শুধু টিভি প্রোগ্রামের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ রাখলেই চলবে না। আমাদের গ্রামের যে প্রান্তিক পর্যায়ের জনগণ আছে, আমাদের পুরো বাংলাদেশের যে জনগণ আছে, তাদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে হবে যে কোলন ক্যান্সারের একটি পলিপ অথবা পিণ্ড থেকে ক্যান্সার হতে 8 থেকে 10 বছর সময় লাগে। তাহলে আমরা 50-এর পর থেকে যদি কোলোনোস্কোপি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই শুরুতেই এই ক্যান্সারটা নির্ণয় করতে পারবো। এবং যে কোনো ক্যান্সার যদি শুরুতেই নির্ণয় করা যায়, তার ফেট অথবা ভাগ্য অনেক ভালো। সেখানে সম্পূর্ণ নিরাময় খুবই সম্ভব। কিন্তু যখনই একটি ক্যান্সার দেরিতে নির্ণয় হবে, তখন সেখান থেকে কিন্তু রোগ মুক্তি খুবই কঠিন হয়ে যায়। এবং সেটা যেরকম ইকোনমিক্যাল বার্ডেন রোগীর জন্য, স্বাস্থ্যগত বার্ডেন, এবং একই সাথে চিকিৎসকেরও তখন সেই চিকিৎসা করাটা খুব কঠিন হয়ে যায়।
আচ্ছা স্যার। স্যার অনেকেরই তো আমাদের ডায়রিয়া থাকে, কনস্টিপেশন থাকে যেটি আমরা আগেও বলছিলাম। তো আমরা তো স্যার যেমন আইবিএস, আইবিডি এই ২ টি ডিজিজের কথা যদি আমরা বলি হয়তোবা অনেকেই জানেন যে অল্টারড বাওয়েল হ্যাবিট। তো জি, স্যার এরা কি ঝুঁকিতে রয়েছেন এরকম কোলন ক্যান্সারে? জি। না, আইবিএস তেমন কোনো ঝুঁকিতে নেই। কিন্তু যদি কোনো রোগীর আমরা আইবিএস মনে করি, তাহলে অবশ্যই তাকে কোলোনোস্কোপি করে আমরা কোলোনোস্কোপি করে আমাদের দেখতে হবে যে কোনো চাকা বা পিণ্ড আছে নাকি। যদি কোলোনোস্কোপি করে কোনো চাকা বা পিণ্ড না থাকে তাহলে আমরা তাকে আইবিএস হিসেবে ডিক্লেয়ার দিয়ে আমরা তাকে আইবিএস এর চিকিৎসা করতে পারি। কিন্তু ক্লিনিক্যাল সেক্ষেত্রে ডায়াগনোসিস করেই আমরা আইবিএস টা চিকিৎসা না দিয়ে আমাকে অন্তত একটি কোলোনোস্কোপি করে সেটা রুল আউট করা উচিত এবং এরপরে আমার আইবিএস এর চিকিৎসাটা দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা। স্যার তো ধন্যবাদ। এখন একটু শুনবো আপনার কাছ থেকে। স্যার যে কোলোরেক্টাল ক্যান্সার এ ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন তো আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? জি, জি। কোলন ক্যান্সারের চিকিৎসা আসলে একটি মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা। আমরা আ বেশ কিছু সমন্বিত চিকিৎসার মাধ্যমে কোলন ক্যান্সারের চিকিৎসা করি। যেমন সার্জারি, কেমোথেরাপি, খুবই কম ক্ষেত্র বিশেষে রেডিওথেরাপিও লাগে। তো এই ৩ টা চিকিৎসার মাধ্যমেই আমরা মূলত কোলন ক্যান্সারের চিকিৎসা করে থাকি। তো যদি সবার আগে যখন পেশেন্টটি আসে, আমরা যখন কোলোনোস্কোপি, সিটি স্ক্যান অ্যাবডোমেন করে দেখি যে ওটি একটি জায়গাতেই সীমাবদ্ধ এবং শরীরের অন্য কোনো জায়গায় ছড়ায়নি, তাহলে আমরা শুরুতেই যে চিকিৎসাটি রোগীকে নিতে বলি সেটি হলো সার্জারি। আমরা সাধারণত কোলেক্টমি উইথ লিম্ফ নোড ডিসেকশন, আমরা কোলনের যে অংশটি বা বৃহদান্ত্রের যে অংশটি ক্যান্সারে আক্রান্ত সেটি পুরোটা কেটে নিয়ে সার্জারির ডাক্তার সেটা কেটে নিয়ে আসে এবং কেটে নিয়ে এসে সেটা আবার মাংস পরীক্ষা দেয়। সেই মাংস পরীক্ষার যে রিপোর্টটি আসে, সেই মাংস পরীক্ষার রিপোর্টের উপরে নির্ভর করে যে পরবর্তী চিকিৎসা কি হবে। তার কেমোথেরাপি লাগবে নাকি রেডিওথেরাপি লাগবে। তবে বেশিরভাগ কোলন ক্যান্সারের রোগীদেরই কেমোথেরাপি লেগে থাকে। স্যার কেমোথেরাপি সম্পর্কে একটু শুনবো। স্যার কেমোথেরাপি দিলে তো বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো যার কারণে দেখা যায় যে রোগীরা মানে অনেকটা অসুস্থ বোধ করেন। তো স্যার এই বিষয়টি যদি একটু বলতেন। জি, জি, ধন্যবাদ। হ্যাঁ, এটা খুবই যুগোপযোগী কোয়েশ্চেন যে অনেক রোগী কেমো ভীতি আছে যে কেমো দিলে আমার চুল পড়ে যাবে, বমি আসবে। স্যার আমি অপারেশন করেছি আর পরবর্তী চিকিৎসা নেই না। তবে যেটা সুখের কথা যে কোলন ক্যান্সারের অনেক রোগী কিন্তু স্টেজ 1 এবং স্টেজ 2 র কোলন ক্যান্সার অনেক রোগীর কেমোথেরাপি লাগেই না। যদি আর্লি আমরা অপারেশন করতে পারি, তাহলে অনেক রোগী অপারেশনের পরেই ফলো আপ এ চলে যায়। আমরা আর কেমোথেরাপি দেই না। আমাদের সরকারি এবং বেসরকারি সেটআপে অনেক রোগী আছে, যারা শুধুমাত্র অপারেশনের পরেই তারা ফলো আপ এ আছে, তাদের কেমোথেরাপি লাগেনি। তবে যাদের কেমোথেরাপি লাগবে তাদের আমরা আ ৪ থেকে ৬ মাসের কেমোথেরাপি দিয়ে থাকি। আ সবচেয়ে বেশি যে কেমোথেরাপিটি ইউস হয়, সেটি আমরা ফলফক্স অথবা জেলক্স বলে থাকি। অক্সালিপ্লাটিন এবং ক্যাপাসিটাবিন অথবা 5-FU এবং ক্যাপাসিটাবিনের সমন্বিত একটি চিকিৎসা আমরা করে থাকি। তো এই কেমোথেরাপিতে আ রোগীদের চুল পড়ে যায়। চুল পড়ে যায় কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে যখন চিকিৎসাটা শেষ হলেই আবার আগের মতো করে আবার তার চুল ফেরত আসে। অতএব চুল পড়াটা সাময়িক ১। ২ নাম্বার হলো যে কেমোথেরাপি গুলোর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বমি। তো আমরা এখন বমির খুব ভালো, ভালো ওষুধ আমাদের হাতে এভেইলেবল আছে। আমরা বমির ওষুধগুলো চালিয়ে যাই এবং বমির ওষুধগুলো চালিয়ে যাওয়াতে দেখা গেল যে আমরা ওই সাধারণত বমির ওষুধগুলো চালানোতে আমাদের বমি হয় না। বমি হয় না। এজন্য আমাদের রোগীরা ওই সময়টাও বেশ ভালো থাকে। আর তাছাড়া আমাদের এই কিছু হাত-পা ঝিনঝিন এগুলো থাকে। সেগুলো আমরা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করি এবং এছাড়াও আমাদের দেখা গেল যে ক্যাপাসিটামিন যে ট্যাবলেটটা দেই, এই ট্যাবলেট দেওয়াতে অনেক রোগীর হাত এবং পায়ের চামড়া কালো হয়ে যায়। তো সেক্ষেত্রেও আমরা সেই হাত-পা কালো হয়ে যাওয়া এবং শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধে আমরা সেই ওষুধগুলোও ব্যবহার করি এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যতটুক না হলেই নয় সেটাই হয়ে থাকে। আর বাকিগুলো আমরা প্রতিরোধ করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। স্যার আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এখন দেখা যাচ্ছে যে আ এই ধরনের ক্যান্সারের ঝুঁকিগুলো বাড়ছে। তো দেখা যায় যে রোগীরা সঠিক সময়ে আসেন না। এটা অনেক বড় একটা সমস্যা আমাদের দেশে যে তারা যদি সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হতেন তাহলে হয়তোবা তাদের জটিলতাগুলো কিছুটা কমানো যেত। স্যার আমরা প্রায়ই শুনে থাকি যে অনেক অ্যাডভান্স স্টেজে চলে এসেছেন। স্যার এই যে স্টেজ যে বলছি আমরা এই বিষয়টি শুনবো। জি, জি।
কোলন ক্যান্সারের 4টি স্টেজ আছে, স্টেজ 1, 2, 3 এবং 4। স্টেজ 1 এবং 2 তে আমি আগেই বলেছি যে শুধুমাত্র সার্জারির মাধ্যমেই কিওর সম্ভব। অনেকাংশেই কেমো লাগে না স্টেজ 1 এবং 2 তে। এবং স্টেজ 3 তে যে আমাদের কেমো লাগে 4 থেকে 6 মাসের আমরা কেমোথেরাপি দিয়ে থাকি অপারেশন পরবর্তীতে। এবং স্টেজ 4 যেটা আমরা সবচেয়ে বেশি পাই, স্টেজ 3 এবং 4 আমরা 1 এবং 2 কম পাই। তো 3 এবং 4, 3 আমাদের 50% রোগী সুস্থ থাকে, আর 50% রোগীর কোনো না কোনো সময় আবার ক্যান্সারটা ফেরত আসে। আর স্টেজ 4 সেখানে রোগী সম্পূর্ণ সুস্থ হয় না, অলরেডি সেই ক্যান্সারটি শরীরের মধ্যে ছড়ানো থাকে। আমরা দেখি যে সেই রোগীগুলোকে আমরা চিকিৎসার মাধ্যমে সাময়িকভাবে তাদের কোয়ালিটি অফ লাইফটা ভালো রাখি। তাদের যে উপসর্গগুলো আছে সেগুলো আমরা বাড়তে দেই না, কিন্তু সম্পূর্ণ সুস্থ করা আমাদের স্টেজ 4 এ খুবই কঠিন হয়ে যায়। ধন্যবাদ। জি স্যার। স্যার আমরা চাই না ক্যান্সার নামক এই রোগটি কারো যাতে হয়, আমরা চাই এই রোগটি যাতে প্রতিরোধ হয়। স্যার এই রোগ প্রতিরোধ করার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে? জি ধন্যবাদ। কোলন ক্যান্সার আমি আগেই বলেছি এটি একটি স্ক্রিনিং যোগ্য ক্যান্সার এবং এটি একটি প্রতিরোধযোগ্য ক্যান্সার। প্রতিরোধের প্রথম ধাপই হলো যে 50 বছর বয়সের পর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর কোলোনোস্কোপি করতে হবে। এটি হলো প্রতিরোধের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় পর্যায়ে যেটি বলতে চাই সেটি হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কিছু পরিমিত জীবনবোধ। যেমন খাদ্যাভ্যাসের কি, যে আমাদের প্রক্রিয়াজাত খাবার, আমাদের লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো কম খেতে হবে। প্রক্রিয়াজাত খাবার যতটুকু সম্ভব আমাদের এড়িয়ে চলতে হবে। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, এই খাবারগুলো আমাদের খাওয়া যাবে না। আমাদের ধূমপানের অভ্যাস থাকলে সেটা পরিত্যাগ করতে হবে। যদি আমাদের মদ্যপানের অভ্যাস থাকে তাহলে সেটা আমাদের পরিত্যাগ করতে হবে। যদি আমাদের অতিরিক্ত ওজন থাকে তাহলে আমাদের ওজনটাকে আমাদের যে BMI 25 বলি আমরা, অতএব একটি পরিমিত ওজন নিয়ে আমাদের চলাফেরা করতে হবে। যদি আমাদের কায়িক পরিশ্রমের অভ্যাস কম থাকে, তার মানে আমাদের দৈনিক অন্তত 30 মিনিট করে আমাদের ব্যায়াম বা কায়িক পরিশ্রম করতে হবে। সপ্তাহে অন্তত 150 মিনিট কমপক্ষে আমাদের ব্যায়াম অথবা কায়িক পরিশ্রম করতে হবে। যদি এই নিয়মগুলো আমরা মেনে চলি এবং আমরা যদি বেশি বেশি শাকসবজি খাই, সবুজ খাবার খাই, ফলমূল খাই, তাহলে আমার মনে হয় এই কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় মানে বেশিরভাগই দেখা যায় যে আমরা কায়িক পরিশ্রমটা করি না। তারপরে বাইরের খাবারগুলোও বেশি খাচ্ছি। এই ধরনের খাবারগুলো আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে দেবার জন্যে। জি, দর্শক আপনাদের এতক্ষণ অসংখ্য আপনারা ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ATN বাংলাকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লেট অ্যাকোয়া অনুষ্ঠানটি। আশা করি আমাদের আ আ বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্বে আমরা আবার আপনাদের সামনে নতুন কাউকে নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।